যে খুব বেশি দেরি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গের কোনো জেলে দেখব। তার লক্ষ্য আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার জন্য তিনি আছেন। যেহেতু তাকে আদালত যখন বুঝে গেছে পালাবার ছক আছে ওনার, আমার মনে হয় না ওনাকে এত সহজে পালাতে। বর্তমানে যে ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, গত 24শে জুন দেখা গেছে যে নির্মীয়মান এক গোডাউন সেটা তারাতলায় ভেঙে পড়েছে এবং সেই নিয়ে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে। সেই যে বিল্ডিং প্ল্যানের অনুমোদনের যে চিঠি, সেখানে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। এইটাই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা বিধানসভায় জানিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টি? শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আগে ভাগেই জানতেন যে কলকাতা জুড়ে কি ধরনের নৈরাজ্য চালানো হয়েছে কলকাতা পুরসভায়। তার জন্যই দেখুন কলকাতা পুরসভা ক্ষমতায় আসার পরেই কলকাতা পুরসভার যে ক্ষমতা ওটা খর্ব করা হয়েছে। কারণ এদের যতদিন ক্ষমতায় রাখা হবে ততদিন এরা এই ধরনের চুরি দুর্নীতি করতে যাওয়ার সময় আরো বেশি হয়তো করতো। আজকে ববি হাকিম হয়তো পদত্যাগ করে দিয়েছেন, পদত্যাগ করলে কি তিনি বেঁচে যাবেন বা তাকে কি বাঁচতে দেওয়া উচিত? কলকাতা পুরসভায় আমাদের চলতি ভাষায় সাংবাদিকতায় ঘষা প্ল্যান বলে একটা বিষয় আছে, অর্থাৎ ভুয়ো প্ল্যান। কোনো প্ল্যান নেই, পুরসভায় আলাদা রেকর্ড রয়েছে, অথচ অন্য রকমের একটা প্ল্যানে কাজ হচ্ছে। এবং ববি হাকিম তার বাহিনীর নেতৃত্বে আমরা আগেও তো কলকাতায় দেখেছি একের পর এক বিল্ডিং ভেঙে পড়েছে, একের পর এক বিল্ডিং হেলে গেছে। কোনো ধরনের ন্যাচুরাল ক্যালামিটি হলে বা ধরুন ঝড়ঝঞ্ঝা হলো বা ধরুন ভূমিকম্প হলো, একটা বিল্ডিং হেলে গেল আলাদা ব্যাপার, কিছু হয়নি। আপনি কলকাতায় এখন দেখুন কয়েকশো বিল্ডিং হেলে পড়ে আছে। আরেকটা জিনিস আমি মনে করিয়ে দেবো, পোস্তা উড়ালপুরের ঘটনা। তার আগে মনে করিয়ে দেবো পোস্তার ঠিক আগে বিধাননগরের যে উড়ালপুল, অর্থাৎ আমরা বাইপাসের যে দিকে যেটা যাচ্ছি, এইগুলো যে ভেঙে গেছিল, আজকে কোথাও কোনো মেরামতের কাজ হয়? এই তৃণমূল আমলে কোথাও কোনো পৌরসভা এলাকায় যে যতগুলো উড়ালপুল আছে কোথাও মেরামত হয়নি। আপনি যখন বিমানবন্দরের দিকে আসবেন দেখবেন উড়ালপুলে গাছ জন্মে গেছে। পিডব্লিউডি ওনার আন্ডারে দপ্তর ছিল, উনি কি কাজ করতেন? বিশেষ করে মেয়র হিসেবে শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকা নয়, বিধাননগর পুর নিগম থেকে শুরু করে আসানসোল পুর নিগম, প্রত্যেকটা জায়গায় তো আমরা দেখছি দুর্নীতি। এই সমস্ত পুর নিগমে প্ল্যান পাস করানোর নাম করে পুরসভার কাউন্সিলররা এবং মেয়ররা বা পুরসভার পুর প্রধানরা সমস্ত জায়গায় কত টাকা করে তুলতেন আমরা কি জানি না? যতগুলো বিল্ডিং হয় প্রত্যেকটা বিল্ডিং এ একটা করে বড় বড় ফ্ল্যাট কিংবা প্রচুর পরিমাণে অর্থ তৃণমূল নেতাদের বরাদ্দ রাখতে হয়, না হলে তারা সেখানে বিল্ডিং করতেই পারবেন না। G+4 এর প্ল্যান স্যাংশন করিয়ে G+5 G+6 পর্যন্ত করা হয়। এগুলো কেন করা হতো? এগুলো তো পুরোটাই তো ববি হাকিমদের নেক্সাস। আজকে পোর্ট এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে, বহু এলাকায় এভাবে টার্গেটেড ভাবে বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে, সবই তো ববি হাকিমের নেতৃত্বে। ববি হাকিম একটা সাধারণ ব্যক্তি ছিলেন, সাধারণ ব্যক্তি থেকে হঠাৎ করে একজন কাউন্সিলর থেকে তার উত্থান, আজকে তিনি বিধায়ক হয়েছেন, মেয়র হয়েছেন। তো মেয়রের কত টাকা বেতন হয়, একটা বিধায়কের কত টাকা বেতন আছে? তারা এই যে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যে করেছেন, এর কি তদন্ত হওয়া উচিত নয়? অবশ্যই। এবং আমি যথেষ্ট আস্থাশীল মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, তিনি সবটাই জানেন। তার কাছে আরো বেশি বেশি করে ফাইল আসছে, সমস্ত ফাইল তার কাছে পৌঁছচ্ছে। আমি বিশ্বাস রাখি যে অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই ধরনের কোনো ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি দেখা গেছে, কিন্তু এইবারে যখন ঘটনাটি ঘটেছে সেখানে ইমিডিয়েটলি সেখানে পৌঁছেছিলেন অগ্নিমিত্রা পাল এবং ইন্দ্রনীল খাঁ, এবং বিকালবেলা সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যথেষ্ট তৎপরতার সাথে কাজ হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? ওই তো মনে পড়ে যাচ্ছে যে পোস্তায় যখন ভেঙে পড়ছে, মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা আর্তনাদ করে মারা যাচ্ছে, অথচ এনডিআরএফ কে ডাকা হয়নি, আর্মিকে ডাকা হয়নি, শুধু রাজনীতির কথা ভেবে মানুষগুলোকে মরতে দেওয়া হয়েছে। অথচ এখন মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, মন্ত্রীরা পৌঁছে যাচ্ছেন, মন্ত্রী মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, ওগুলো তো তারা রাজনীতির জন্য অবশ্যই মানুষকে দেখানোর জন্য যেতে হয় বা মানুষকে বোঝানোর জন্য যে আমি তোমার পাশে আছি। কিন্তু না গেলে যে কাজ হয় না এমনটা তো নয়। ঘটনা জানার পরেই মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা বা পুরো যে প্রশাসন আছে তারা তৎপরতার সঙ্গে কাজ করেছে। কিন্তু মনে করে দেখুন তো, কলকাতার যতগুলো এর আগে উড়ালপুল ভেঙেছে বা বিল্ডিং গুলো পড়ে গেছে, তখন কি মুখ্যমন্ত্রী ছুটে গেছেন? একটা কেসও আমাদের ছবি মনে পড়বে না। বা মমতা বন্দ্যোপাধ্যায় কখন গেছেন? যখন চাপ এসেছে,
যখন প্রশ্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোথায়, কারণ একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট, স্বাভাবিকভাবে তখন মমতা অনেক পরে গেছেন যে কোনো ন্যাচারাল ক্যালামিটিসের ঘটনায় বা ঘটনা দুর্ঘটনা যাই ঘটেছে না কেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে সব জায়গায় ছুটে যেতেন, ক্ষমতায় চলে আসার পর তিনি ওই নবান্ন আঁকড়ে বসেছিলেন এবং সমস্ত কিছুতে তিনি তার ইগো করতেন। বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় ছিল, তিনি আর্মিকে ডাকার ক্ষেত্রে সবসময় দেখা যায় যে তিনি দেরি করতেন, আর্মিকে তিনি পছন্দই করতেন না। আমরা দেখি যে তিনি আর্মিকে দুচ্ছাই করতে, আর্মি নাকি তাকে দেখে যে পাকিস্তানকে আর্মি সোজা করে দেয়, উনি বলতেন নাকি তাকে দেখে আর্মি ভয় পেয়ে যাচ্ছে, এরকম তিনি একটা অসৎ আচরণ করতেন। আজকে প্রশাসন বদলেছে, আজকে কেন্দ্রেও বিজেপি, এখানেও বিজেপি। বিজেপি বলে বড় কথা নয়, দুটো সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি একসাথে কাজ করে তাহলে তার সুফল জনগণ পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ আমলে ছিলেন, ইউপিএ 2 সরকারের মধ্যে, তখন আমরা দেখেছি যে প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয়েছে। পরে তিনি রাজনীতির জন্য তিনি সেটাকে ত্যাগ করে তিনি পশ্চিমবঙ্গকে বঞ্চনার শিকার করেছেন। আজকে যে সরকারটা আছে তারা যথেষ্ট মানবিক। এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই তদন্ত হবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই পুরোটা বলে দিয়েছেন যে কিভাবে ঘষা প্ল্যানে কাজ হয়েছে, কারা কারা এর সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন, আমি যথেষ্ট বিশ্বাস করি যে প্রশাসন সেইভাবেই কাজ করবে এবং আজ হোক বা কাল কেউ ছাড়া পাবে না। তারা যতই আদালতে যাক, বাঁচানোর চেষ্টা করুক, আদালতে তো একটা নির্দিষ্ট সময় রক্ষা কবচ দেয় বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু সেটা আজীবন থাকে না, ফলে কেউ পার পাবেন না, আমি এটা বিশ্বাস করি। এই যে মুখ্যমন্ত্রী কিছু নাম তুলে ধরেছিলেন, সেখানে এই যে বিল্ডিং এর যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই অনুমোদনের চিঠিতে সই করা রয়েছে ফিরহাদ হাকিমের। এদিকে ফিরহাদ হাকিম দায় এড়িয়ে বলছে যে আমি যতদূর জেনেছি গোডাউনটা বেআইনি নয়, নজরদারির অভাব ছিল, মেয়র বা কমিশনার গিয়ে তো আর নজরদারি করতে পারে না। যতদূর জেনেছি এটা অনুমোদন নিয়েই তৈরি করা হয়েছিল এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল সেটা আমার জানার কথা নয়। কি কি মেটেরিয়াল নিয়ে তৈরি হয়েছিল জানার কথা নয়, কে কতটা কাটমানি নিয়েছিল এটা তো তিনি নিশ্চয়ই জানতেন। তিনি যখন সই করেছেন, আমি যদি কোনো কাগজে, আমি যদি দায়িত্বে থাকি, আমি যদি সই করি, তাহলে অনুমোদন হওয়ার পরে কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা তিনি দেখবেন না, তিনি জানবেন না? তৃণমূল কংগ্রেসের অগাধ ক্ষমতা ছিল, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কোথা থেকে কাটমানি নিতে হবে এটা জানতেন, আর কেমন ভাবে কাজ হচ্ছে এটা জানতেন না তিনি। কি অভাব আছে, কি অভিযোগ আছে, তিনি কেন করাননি? বিশেষ করে আপনি দেখুন, আজকে সুজিত বসু জেলে আছেন, কিন্তু ফায়ার অডিটের নামে কি ধরনের কেলেঙ্কারিটা হতো এটা তো আমরা সবাই জানি। তিনি অডিট করাবেন না? পুরসভায় কোথায় কি হচ্ছে তিনি জানবেন না? পুরসভায় তো এতগুলো বিল্ডিং পুরনো হয়ে যাচ্ছে, তো সেটা যদি তিনি না জানেন, সেটাও তো তার গাফিলতি। জানার জন্যই তো মানুষ তাকে ক্ষমতায় বসিয়েছিল। একটা মেয়র জানবে না? তিনি কাউন্সিলরের কাছ থেকে তো রিপোর্ট নিতে পারতেন। তিনি এগুলো কেন করেননি? এবং সই যখন হয়েছে, কলকাতায় কোনো বড় বিল্ডিং বা বড় পরিকল্পনা যখন হয়, সেটা স্থানীয় কাউন্সিলর আর পুরসভার চেয়ারম্যান বা মেয়ররা জানেন না, এটা বললে গাধায়ও হাসবে, এটা কেউ বিশ্বাস করবে না। তারা জানতেন না? কাটমানি সময় নেওয়ার সময় তো তারা সব বুঝে শুনে নেন, আর তারপরে বিল্ডিংটা হলো কি হলো না, ঠিকভাবে চলছে কি খারাপভাবে চলছে তারা জানেন না? মানুষকে তারা কি বোকা মনে করেন নাকি? এই ঘটনায় আর একটা যে নাম বারবার উঠে আসছে সেটা হচ্ছে কালীচরণ। তার নাকি সাইন ছাড়া কোনো প্ল্যান কার্যকর হতো না। প্রত্যেকটা এলাকায় একজন করে সোনা পাপ্পু, একজন করে কালীচরণ, একজন করে এরকম বহু নাম আপনি পাবেন। বড় যারা নেতা আছেন, সরাসরি তো তারা এতগুলো ডিল নিজে করতে পারেন না, তাদের আরো রাজনীতির অনেক কাজ থাকে। তারা এলাকায় এলাকায় এরকম এক একটা করে খুচরো নেতা পুষে রাখেন, সেই খুচরো নেতারা কালেকশন করে। একদম ওয়ার্ড স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে এই ধরনের কালেকশন এজেন্ট তৃণমূলের ছোট চামচা নেতারা থাকে। তারাই বেসিক্যালি কালেকশনটা করে ববি হাকিমদের বা অন্য কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত, সুজিত বোস, এদের কাছে টাকাটা পৌঁছে দেয়। সুজিত বোসের যেরকম একজন নেতাই ছিলেন, সেরকমই ইনিও তার মতো করে কাজ করছেন। দিজ আর বেসিক্যালি কালেকশন এজেন্ট। এরা নিচ থেকে মানুষকে ভয় দেখিয়ে তোলা আদায় করেন এবং নেতাদের কাছে পৌঁছে দেন। এরাই তো আসল ক্ষমতার উৎস। আজকে সোনাপাপ্পুর মতো এই কালীচরণের নাম আসছে, আরেক জায়গায় আরেকজনের নাম আসবে। এইটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই তো 75-25-এর গল্প। একেবারে নিচ থেকে টাকা উঠবে, উপর অব্দি চলে যাবে, কালীঘাট অব্দি টাকাটা পৌঁছতো। ববি হাকিমকেও হয়তো কালীঘাটে টাকা পৌঁছতো, তবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার হাত ধরে বলেছেন খুব ভালো ছেলে, এর মা হিন্দু, অমুক তমুক, এইসব তো উনি বলেছেন। তা এইভাবেই তৃণমূল কংগ্রেসটা নিচু তলা থেকে উপর তলা অব্দি দুর্নীতি নিমজ্জিত। পাশাপাশি এও দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা মান্যতা দিয়েই বলছি, যে যাদের নামে অভিযোগ রয়েছে সেটা যদি সত্যি হয় তাদের কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক এবং গ্রেফতার করা হোক। কিন্তু
কিন্তু এমনটা যেন না হয় যে সামনে আরেকজনকে দেখা গেল নিচু তলার কর্মী, তারাই শুধুমাত্র গ্রেফতার হলো, পিছনে বড় মাথা রয়েছে তারা, এমনকি নতুন তৃণমূলের সহসভাপতি বলে তাদের যেন ছেড়ে না দেওয়া হয়। একই সময় মানে একটা সময় আমরা দেখেছি একই দলে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ দুজনেই কাজ করেছে, এখন নতুন তৃণমূল গঠন হতে তারই বিরুদ্ধে কুণাল ঘোষ এমন কথা বলছে। কুণাল ঘোষ এটা ব্যক্তিগত ক্ষোভ রাগ জ্বালা থেকে বলছেন, যেহেতু তৃণমূল দুই টুকরো হয়ে গেছে, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য হয়তো এসব কথা বলছেন। এতদিন তো উনি বিজেপিকে গালমন্দ করতেন, এখন হঠাৎ করে নতুন তৃণমূলের পিছনে এই কারণেই পড়েছেন, তিনি দেখাচ্ছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আমি বিশ্বাস করি না উনি কারো পক্ষে। কুণাল ঘোষ একমাত্র তার লক্ষ্য, আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার জন্য তিনি আছেন, যেহেতু তাকে জেল খাটিয়েছিল। কিন্তু উনি এখন এই কারণেই বলছেন গুরুত্ব পাওয়ার জন্য। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি বিরোধী দলনেতা হয়েছেন, কুণাল ঘোষেরও কি বিরোধী দলনেতা হওয়ার ইচ্ছে হয়েছিল নাকি? আমার এটা মনে প্রশ্ন জাগছে। এত কেন ওনার ঋতব্রতর প্রতি রাগ? কুণাল ঘোষ বরাবরই এমন কিছু বলেন যেটাতে তিনি গুরুত্ব পেতে চান। এখন উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাইছেন। এখন কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, কে গুরুত্ব পাবে এটা নিয়ে দড়ি টানাটানি চলছে। কুণাল ঘোষ মনে করছেন কালীঘাট তৃণমূলের তিনি তো মুখপাত্র ছিলেন, তিনি মনে করছেন যে এখন আমি সেই জায়গাটা দখল করব, হয়তো কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো প্রতিপত্তি বাড়তে পারে, এই আশা থেকে তিনি এই ধরনের কাণ্ডগুলো হয়তো করে থাকতে পারেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো বাড়তি কোনো সুবিধা দেননি। শেষ যে ভাষণ মুখ্যমন্ত্রীর আমরা দেখেছি, সেখানে যথেষ্ট সমালোচনা, তার মার্ক্সীয় তত্ত্ব, তার বলন চলন এই সমস্ত নিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী তো কখনো কাউকে বাড়তি সুবিধা দেননি। উনি কুণাল ঘোষকেও অতীতে সমালোচনা, কুণাল ঘোষের তো উনি নামই নিতে চাইতেন না, এখনো নেন কিনা আমার যথেষ্ট। এখন যেহেতু বিধায়ক হয়েছেন, বিধায়ককে যেটুকুন গুরুত্ব দিতে হয়, যেটা সৌজন্য, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তো মমতার মতন আচরণ করতে পারেন না তুই তুকারি, তো সেই জন্য তিনি দিচ্ছেন। কুণাল ঘোষকে নিয়ে অতিরিক্ত আহ, বেশি কথা বলার আমি কোনো কারণ আছে বলে মনে করি না। উনি যথেষ্ট চর্চার মধ্যে থাকার জন্যই এই সবগুলো করছেন বলে আমি মনে করি। অপরদিকে দেখা যাচ্ছে যে তদন্ত দেরি হচ্ছে বলে এবার সিবিআই এর হাত থেকে আরজিকর কেসের তদন্তভার তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। সিবিআই কে নিয়ে তো সকলেরই রাগ দুঃখ ক্ষোভ আছে। মাননীয় মুখ্যমন্ত্রীও এর আগেও অনেকবার বলেছেন যে সিবিআই এর যেভাবে তদন্ত হচ্ছে তাতে তিনি হয়তো পুরোপুরি সন্তুষ্ট নন। সিবিআই তো এর বহু কেসে আমরা দেখেছি যে তদন্ত ঠিকঠাকভাবে সিবিআই করতে পারেনি। আরজি কর কেসে তার একটা বড় উদাহরণ। কয়লা কেলেঙ্কারির কেস হোক বা অন্যান্য কেলেঙ্কারির কেস, যত দ্রুততা আশা করা গেছিল সেটা হয়নি। সারদা কেসে আমরা দেখেছি যে গোটা তদন্তটাই গুলিয়ে গেছে। অনেকে বলেন সারদায় ফাইল মিসিং হয়ে গেছিল, তো আমরা মেনে নিলাম সারদায় ফাইল মিসিং হয়ে গেছিল। সারদা বাদ দিয়ে রোজভ্যালি সহ অন্যান্য যে তদন্তগুলো ছিল সেগুলো তো মাঝপথে হাওয়া হয়ে গেছে। কেন হয়েছে এগুলো? তো সিবিআই তো জবাব দেওয়া উচিত, কি কারণে হয়েছে। কারণ রোজভ্যালিতে তো কোনো ফাইল হাফিস হয়নি। তো যাই হোক, এখন সিবিআই পারেনি। এখন তো বিজেপি এখানে ক্ষমতায় আছে এবং সিআইডি তে যথেষ্ট ভালো মানুষ আছেন। আমি মনে করি যে সিআইডিও কেপেবল সংস্থা। এতদিন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সিআইডি এতদিন কেন ঠিক করে কাজ আর করেনি? ঠিক করে সিবিআই তো কাজ করেনি। কেন্দ্রীয়। অবশ্যই সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু সিবিআই এর মধ্যে যারা যান তারা সকলেই তো দিল্লি থেকে আসেন না, এ রাজ্যেরও মানুষ আছেন, বিভিন্ন রকম মানুষ ওখানে আছেন। সিবিআই এর আমার একটা ব্যক্তিগতভাবে মত আছে, যেহেতু আমি অনেকদিন ধরে সিবিআইডি কভার করেছি, সেই জায়গা থেকে বলছি, এক একজন আইওর উপরে প্রচুর কেস থাকে, সেই একটা সমস্যা তো থেকেই যায়। পাশাপাশি কি হয়, 2-3 বছর পর পর আইও বদল হয়ে যায়, তখন পুরোনো কেসে কি আছে না আছে সেগুলো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সিবিআই হয়তো ফাইল পৌঁছে দিল, সিবিআই আইনজীবী ফাইলটাকে ঠিক সময় মতো ডেলিভার করেন না, বা সিবিআই যেভাবে কাজ করলো আইনজীবী সেটাকে কোর্টে প্রুভ করতে গিয়ে অনেক সময় জটিলতা হয়, নানান রকমের জটিলতা থেকে যায়। কিন্তু আমি মনে করি যে সেই জটিলতাগুলো অবশ্যই ওভারকাম করা উচিত, কারণ সিবিআই এর নাম এতে খারাপ হচ্ছে। এই সিবিআই তো বহু বড় বড় কেস সলভ করেছে, আবার এই সিবিআই বহু বড় বড় নেতাকে জেল খাটাতে সক্ষম হয়েছে যারা ক্ষমতায় ছিল এমন অবস্থাতে। আমরা জানি যে লালু প্রসাদ চারা ঘোটালায় অ্যারেস্ট হয়েছিলেন এবং একজন বাঙালি অফিসার সেটা করে দেখিয়েছিলেন। তো ভালো ভালো আরো অফিসার এলে হয়তো আরো ভালো কাজ হবে। তো সিবিআই আরো ভালোভাবে কাজ করুক, এটাই আমরা চাইবো, কারণ এতে তো একটা গোটা দেশের নাম জড়িয়ে থাকে এর সঙ্গে। তবে আমি মনে করি যে যেগুলো এখন নতুন কেসগুলো আসছে, যেগুলো মুখ্যমন্ত্রী তদন্ত করার কথা বলছেন, এগুলো আমি মনে করি সিবিআই কে না দিয়ে, কারণ সিবিআই এর উপরে প্রচুর কেসের ভার রয়েছে, সিআইডি কে দেওয়া হোক। এবং মুখ্যমন্ত্রী যেমন ভাবে নির্দেশ দিচ্ছেন সেটাকে তদন্ত করে সেটাকে সিআইডি প্রমাণিত করবে বলে আমি মনে করি। সিআইডি মোটামুটি এখন ঠিকঠাক কাজ করতে পারে, কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, ফলে কেস ঘোরানোর কোনো ব্যাপার নেই। সিআইডি তদন্ত করে
সব করে দেখাক না, এতে তো বাঙালি একটা বাঙালি সংস্থার একটা বা কলকাতার বা পশ্চিমবঙ্গের সংস্থার তো একটা নাম হবে। শুভেন্দু সরকার যথেষ্ট প্রশাসনিকভাবে তৎপর এবং আরজিকর কাণ্ডে যে 3 আইপিএস তাদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং সরকার বদলের পর থেকে আমরা দেখেছি তামান্নার খুনিদের গ্রেফতার করলো এই শুভেন্দু সরকারের পুলিশ। তামান্না খুনিদের তো গ্রেফতার অবশ্যই তো করার আগে, অনেক আগেই করা উচিত ছিল, যাই হোক এখন করা হয়েছে। তামান্নার মতো বহু বাচ্চা ছেলে বাচ্চা মেয়েরা খুন হয়েছে, তো সেইগুলোরও প্রত্যেকটার কেসের তদন্ত হবে শুভেন্দু অধিকারী বলেছেন। পাশাপাশি অভয়ার কেসেরও তদন্ত হবে বলেছেন। আমরা অভয়ার মাকে দেখেছি বিধানসভায় আবেগপ্রবণ হয়ে উঠতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি মনে করি যে বিচার তো অবশ্যই হবে, কারণ শুভেন্দু অধিকারী সমস্ত কেস নিজে থেকে তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন, কাজ করছেন। ফলে আমি মনে করি যে দ্রুত এখন এই কেসগুলো সলভ হয়ে যাবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার হয়েছে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী। মোথাবাড়ি মালদার ইস্যু যেগুলো রয়েছে না, ওইখানে আমি মনে করি যে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যুক্ত ছিলেন। সে কংগ্রেস হতে পারেন, তৃণমূল হতে পারেন। ওখানকার সমস্যা হচ্ছে যে হিন্দুদের সঙ্গে একটা যে সঠিক আচরণ মালদা মোথাবাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু করা হয়নি। তো ওখানে আমরা দেখেছি তৃণমূলের লোকেরাও ওর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ওখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচারের ঘটনাগুলো ঘটেছে বা দাঙ্গা হয়েছে সেখানে তারা জড়িত ছিল। কংগ্রেস হোক বা তৃণমূল, কাউকে যেন এই সমস্ত কেসে যেন না ছাড়া হয়। প্রত্যেকটা কেসে আমরা তো একজন বাবা ছেলেকে খুন হতে দেখেছি ওখানে, এবং তারা আর্তনাদ করেছেন, পুলিশের সাহায্য চেয়েছেন, তারা পাননি। যতগুলো পরিবার আছে আমি মনে করি তাদের ক্ষতিপূরণ তো তৃণমূল কত দিয়েছে না দিয়েছে আমরা জানি না, যদি এখনো বাকি থাকে সেগুলো দেওয়া হোক, প্রত্যেকের বিচার হোক, কংগ্রেস বা হোক বা তৃণমূল, প্রত্যেককে যেন জেলের ঘানি টানানো হয়। এখন তো আমরা দেখছি সবাই কান ধরে উঠবোস করছে, যে দলেরই হোক না কেন। তো তিনি কংগ্রেসের হলেও তো ছাড়া পেয়ে যাবেন, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে তারও হিসেব নিকাশ অবশ্যই হবে। অপরদিকে আমরা দেখছি যে অসুস্থতার অজুহাত দিয়ে বিদেশে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং সেই আবেদন খারিজ করেছে হাইকোর্ট। যে এতদিন মানুষের চিকিৎসার জন্য সেবাশ্রয় খুলেছিল সে আজ চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইছে। আসলে কেমন চোখ যে এতবার চিকিৎসা করাবার পর এত বছরেও ঠিক হয় না? আপনি ভেবে দেখুন না, যে এত নামি হাসপাতালে যাওয়ার পরেও তার চোখ ঠিক হচ্ছে না। তিনি তো অন্য কোথাও দেখাতে পারতেন। সব থেকে বড় কথা হচ্ছে যে তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন, লক্ষ লক্ষ মানুষের চোখ ঠিক করেছেন, আর তার নিজের চোখ ঠিক হয়নি, তিনি কেন সেবাশ্রয় দেখাননি এতদিন? তাই তিনি তো উদ্যোক্তা ছিলেন। আমি কোর্টের কাছে, আদালতের কাছে আবেদন করব, তার যে চোখের কি সমস্যা আছে আদালত জানতে চাক, এবং আদালতের নির্দেশে ওনার চিকিৎসা হোক। ভারতে এত ভালো চিকিৎসা হয়, বিদেশ থেকে এখন মানুষ এখানে আসে, বাংলাদেশ থেকে এখানে চিকিৎসা করাতে আসে, পাকিস্তান থেকে আসে, নেপাল থেকে আসে, ভুটান থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, অনেক রাষ্ট্র থেকে এখন মানুষ এখানে সস্তায় চিকিৎসা করাতে আসে। এইমস একদম নামী সংস্থা চিকিৎসার ক্ষেত্রে। তা এইমস হোক বা যে কোনো সরকারি সংস্থায় ওনার যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা করানো হোক, পালাতে ওনাকে কেউ দেবে বলে আমি মনে করি না। কোর্ট বুঝে গেছে, এই জন্যই কোর্ট আগেই বলেছে যে উনি পালাতে পারবেন না। ওনাকে এবং ওনার স্ত্রীকেও কিন্তু কোর্ট পালাতে দেয়নি। ফলে আদালত যখন বুঝে গেছে পালাবার ছক আছে ওনার, আমার মনে হয় না ওনাকে এত সহজে পালাতে দেবে। এখন রাতের অন্ধকারে উনি যদি এদিক ওদিক পালিয়ে যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোর্ট ওনাকে পালাতে দেবে না। আমরা এও দেখছি যে কয়লা পাচার থেকে শুরু করে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়, এবার কি তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তার গ্রেফতারিটা কবে হবে? আহ, উনি আদৌ কি ভারতবর্ষে কোথাও আছেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ পুলিশ যখন ওনারটা লাস্ট টাওয়ার লোকেশন গিয়ে দেখলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তখন গিয়ে দেখা গেল যে ওনার বাড়িতে অলরেডি নেই। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোথাও পাচার করে দিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে পাচার করায় সিদ্ধহস্ত। কতগুলো পাচারের ঘটনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন, কোথায় কিভাবে পাচার হয়, পাচার থেকে উনি যথেষ্ট অর্থ উপার্জন করেছেন। শোনা যাচ্ছে যে ওনাকে হয়তো বিদেশে পাচার করে দেওয়া হতে পারে। এর আগে আমরা দেখেছি বিনয় মিশ্র তো ভানুয়াতু নামক এমন রাষ্ট্রে বাস করতো, যে রাষ্ট্রের নামই আমরা প্রথম শুনেছি যে ওখানে থাকা যায়। এমন অনেক দেশ আছে যেখানে ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি মানে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, এমন সমস্ত জায়গায় হয়তো ওখানে পাঠিয়ে দিয়ে থাকতে পারে। তো আমি মনে করি যে আহ, যেখানেই পালিয়ে থাকুক না কেন, ভারত সরকারের এজেন্সিগুলি এখন যথেষ্ট আহ, ক্ষমতা আছে তাদের, যে সমস্ত রাষ্ট্র থেকে নিয়ে আসতে পারে। তিনি যেখানেই পালিয়ে যান, আজ হোক বা কাল হয়তো সময় লাগবে, কিন্তু তাদেরকে ধরে আনা হবেই, পালাতে দেওয়া যাবে না।
এই যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ডিজে মামলা চলছিল, সেখানে এর বিরুদ্ধে তদন্ত চলাকালীন দেখা গেছিল হাইকোর্টের কাছে যে কণ্ঠস্বরের নমুনা যেন সংগ্রহ করা হয়। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিয়েছেন যে সেই কণ্ঠ তারই। তাহলে কি এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শাস্তি হতে পারে? অবশ্যই শাস্তি হবে। আমরা এর আগে দেখেছি যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বর নিয়ে অনেক জটিলতা হয়েছিল। অবশেষে কালীঘাটের কাকুর অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর কিন্তু নেওয়া হয়েছিল। ফলে তিনি জটিলতা করতে পারেন, দেরি হতে পারে, কিন্তু কালীঘাটের কাকুর যদি কণ্ঠস্বর নেওয়া হয় তাহলে ভাইপোর কণ্ঠস্বরও নেওয়া হবে। হয়তো তিনি ডিলে ট্যাকটিক্স করছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছিলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো তদন্ত যদি প্রমাণিত হয়, যদি অভাব অভিযোগ প্রমাণিত হয়, আমি ঝুলে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে ওনাকে এবার ঝুলতে হতে পারে? আমরা চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কিছু হোক। আমরা চাই তিনি বিরোধী রাজনীতিতে থাকুন, দীর্ঘজীবী হন, কিন্তু কোনো রকম ভাবে তিনি যদি মনে করেন তিনি তদন্তকে গুলিয়ে দেবেন, সেটা কিন্তু হচ্ছে না। তিনি যতই চেষ্টা করুন, কোনোভাবেই তদন্তকে গুলিয়ে দিতে পারবেন না। অনেক ক্ষেত্রে অপরাধীরা ডিলে ট্যাকটিক্স করে, এবং তাদের তো কোটি কোটি টাকার আইনজীবী আছেন, অনেক বড় বড় আইনজীবী তারা পোষেন, কিন্তু এইগুলো দিয়ে হয়তো তিনি একটু ডিলে করে দিতে পারবেন, কিন্তু কোনোভাবেই তিনি তার যে অপরাধ সেটাকে ঢাকতে পারবেন না। আদালত তো অলরেডি বুঝেছে, সেই কারণেই তো এখন বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে কোনো রক্ষা কবচ দিচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে তিনি রক্ষা কবচ খুব দ্রুত পেয়ে যেতেন। এখন আদালতও বুঝেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপরাধগুলো। আমার মনে হয় যে খুব বেশি দেরি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গের কোনো জেলে দেখব। এও দেখা যাচ্ছে আলিপুর আদালতের এক আইনজীবী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা লড়ার কারণেই নাকি তাকে খুনের চেষ্টা করা হয়েছে, তিনি অভিযোগ করছেন। না, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এরা তো সকলেই তো ধোয়া তুলসী পাতা নন। এরা তো এদের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ আসছেই। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে হোক বা এদের বিভিন্ন রকমের দুর্নীতি, এগুলো তো সবই ধীরে ধীরে প্রমাণিত হবে, এবং এদের একের পর এক কেচ্ছা খুলছে। এদের বিরুদ্ধে একটা সময় কেউ মুখ খোলার সাহস পেত না। দক্ষিণ কলকাতা অঞ্চলে এই আহ, বিশ্বাস ব্রাদার্স এরা যথেষ্ট প্রভাবশালী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন ছিলেন। আজকে তো সেই ব্যাপারটা নেই। আজকে তো তাদেরও তো চক্কর কাটতে হচ্ছে কোর্টের। যতগুলি তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, প্রত্যেকের প্রমাণ ওগুলো তো অবশ্যই আমি মনে করি হবে, তার কারণ কেউ মিথ্যে কথা বলছে না। এরা পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে, গোটা টালিগঞ্জ এলাকাটাকে এরা ডিস্ট্রয় করে দিয়েছেন। আজকে এত অভিনেত্রীদের সঙ্গে এই দুই ভাইয়ের যে ঘনিষ্ঠতা দেখতাম, সেগুলো কি এমনি এমনি? কেউ ভয়ে, কেউ ভক্তিতে তাদের সঙ্গে থাকতেন। আজকে সেই সময়টা তো পরিবর্তন হয়ে গেছে। এদের অপরাধ প্রমাণিত হবে, এরা খুব বেশি দিন ছাড়া পাবেন না। দাদা, একদম শেষ প্রশ্ন করব। বাজেটের পর দেখা গেছে যে স্কুলের মিড ডে মিলের যে দায়ভার সেটা চলে গেছে ইসকনের, হুম। এবং সেটা দেখা গেছে যে সম্পূর্ণভাবে নিরামিষ মিড ডে মিলের যে মেনু সেটা সিলেক্ট করা হয়েছে, এবং অনেকেই প্রশ্ন তুলছে যে বাচ্চাদের প্রপার প্রোটিন এবং ভিটামিনের অভাব দেখা দিতে পারে সম্পূর্ণ নিরামিষ খাবারের মাধ্যমে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য আমি বলছি যে যারা বডি বিল্ডার হন তাদের তো প্রচুর প্রোটিনের দরকার হয়। তা তারা যে হোয়ে প্রোটিন বলে যে বস্তুটা গ্রহণ খান, ওই হোয়ে প্রোটিনটা হচ্ছে ছানার যে জল কাটানো হয়, পনির তৈরি করার সময় যে জলটা তৈরি হয়, সেই জল শুকিয়ে সেখান থেকে হোয়ে প্রোটিন তৈরি হয়। সেটা পুরোপুরি হচ্ছে এই মানে পনির জাতীয় বা দুগ্ধ জাতীয় একটা বাই প্রোডাক্ট সেটা। তো দুগ্ধ জাতীয় বস্তুর বাই প্রোডাক্টে যদি এত প্রোটিন থাকে, তাহলে কি দুধে প্রোটিন থাকবে না? আমাদের আগে যত ঋষি মুনিরা ছিলেন, বা আগে যত যখন মাংস ভারতবর্ষে এতটা চলন হয়নি, তখন যারা বডি বিল্ডার ছিলেন, যারা কুস্তিগির ছিলেন, বা এখনো যারা আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি কুস্তিগিররা এসছেন হচ্ছে আমাদের পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে। তো তারা তো বেশিরভাগ মাছ মাংস খান না, তারা তো দুধ দহি লাস্সি এইগুলো খেয়েই কুস্তিটা করেন। তো তারা যদি, তাদের গায়ে যদি এত শক্তি হতে পারে, তো বাচ্চারা তো আর সবাই কুস্তি করতে যাবে না। বাচ্চাদেরকে প্রোটিন বলা হচ্ছে, প্রোটিন বেসিক্যালি তৈরি করে বডি বডি স্ট্রাকচার বা মাসল তৈরি করার জন্য, এবং মস্তিষ্কের বিকাশের জন্য। তো তার জন্য যে পনির দেওয়া হচ্ছে, রাজমা দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, তাতে যথেষ্ট প্রোটিন রয়েছে। মাংস খেলেই যদি সে বিশাল শক্তিশালী হয়ে যেত, তাহলে তো হাতি তো ঘাস খায়, তাহলে তো হাতির শক্তি হওয়ার কথা না। সব থেকে দ্রুত দৌড়ায় হচ্ছে হরিণ। হরিণ এত দ্রুত দৌড়ে, হরিণও তো ঘাস খায়। তো ঘাস খেয়ে ওদের যদি এত শক্তি হতে পারে, মানুষকে তো পনির, রাজমা, ভাত, ডাল, এগুলো ভালো সুপাচ্য খাবার দেওয়া হচ্ছে। আর ইসকনে যারা
সাধুরা আছেন বা এরা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা আমরা দেখেছি যে নৃত্য করছেন, ঘন্টার পর ঘন্টা গান গাইছেন, তাদের গায়ে কি শক্তি নেই? তারা তো ওই সবই খান। আর বাচ্চাদেরকে বলা হচ্ছে, এটা তো বলা হচ্ছে না, ফতোয়া দেওয়া হচ্ছে না যে বাড়ি গিয়েও তুমি কিছু খাবে না। সরকার কি দেবে সরকার ঠিক করবে, আর সরকার তো খুব ভালো জিনিস দিচ্ছে। সরকার তো বাজে কিছু খেতে বলছে না, বলছে না যে আলু সেদ্ধ খাও, পনির দিচ্ছে, ভালো জিনিস দিচ্ছে। এগুলো বিতর্ক করছেন যারা একটু বেশি মনে করেন যে অন্য ধরনের মাংস দিলে ভালো হতো, তারা এই ধরনের ফালতু কথা বলছেন। এগুলো একদম আনসাইন্টিফিক কথা। অসংখ্য ধন্যবাদ।